রহমতুল্লাহ। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাক্য বলতে যে বাক্যের মাঝে যে বিরতি, যে আয়াস নিতে হয় বা বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোই মূলত বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্নের আরেকটা নাম ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ বইয়ের পৃষ্ঠা নাম্বার 60 এখানে দেখবা যে আমরা কথা বলতে যে সবসময় বলতেই থাকি না, মাঝে মধ্যে থামি, মাঝে মধ্যে বলতে থাকি। এই যে বলা, থামা, চলা, না চলা, অর্থকে বোঝা, স্পষ্ট করা, অর্থের মর্ম অনুধাবন করা ইত্যাদি কাজের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি এগুলোই মূলত বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে আখ্যায়িত করা হয়েছে। এই বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন কবে আসলো, কই থেকে আসলো আমরা জানি। এই চিহ্নগুলো সর্বপ্রথম বাংলাতে ব্যবহার করেন, তার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই প্রখ্যাত ব্যক্তি, প্রখ্যাত মনীষী সর্বপ্রথম এই বিরাম চিহ্নকে ব্যবহার করেন বাংলা ভাষায়। কই থেকে ব্যবহার করেন? তিনি ইংরেজি সাহিত্য পড়েছিলেন, পড়ালেখা করছিলেন, তো সেখান থেকে তিনি চিন্তা করলেন যে এই চিহ্নগুলো যদি ব্যবহার না করা হয় তাহলে অনেক সময় বাক্য বোঝা সহজ হয় না, বেশ কষ্টের হয়। একটু তোমরা দেখলেই বুঝতে পারবা কেন এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটা স্ট্যান্ডে গেলে বা পাবলিক প্লেস যেখানে অসংখ্য লোকের সমারোহ থাকে, এরকম একটা জায়গায় লেখা আছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটা স্থানে এরকম একটি বাক্য লেখা আছে। সেই বাক্যে কি লেখা আছে? এখানে প্রস্রাব করিবে, এখানে কোনো চিহ্ন ব্যবহার করে নাই। তাহলে আমি বলতে পারি, যদি আমার শ্বাসকে আয়াসকে থেমে যায়, যে এখানে প্রস্রাব করিবে, না করিলে 10 টাকা জরিমানা। বিষয়টি কেমন হবে? আর পাবলিসিটিতে আরেকজন পড়লো এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। আসলে কোনটা ঠিক, প্রথমটা না পরেরটা? আমি বলছি একটাও ঠিক নয়। কেন ঠিক নয়? এই বাক্যটা আসলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে যদি একটা কমা দেই, কোথায়, তাহলে কি হবে? এখানে প্রস্রাব করিবে, সরি, এখানে যদি কমা দিই তাহলে কি হবে? এখানে প্রস্রাব করিবে না, করিলে 10 টাকা জরিমানা। লাস্টে একটা দাঁড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বোঝা গেল এই কমাটা কত গুরুত্বপূর্ণ। যদি আগে দিতাম তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যেত। কি পরিবর্তন হতো? এখানে প্রস্রাব করিবে, না করিলেও 10 টাকা জরিমানা। তার মানে অবশ্যই প্রস্রাব করতেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে অসংখ্য মানুষের সমারোহ থাকে, এমন জায়গায় যদি এমন বাক্য লেখা থাকে কত কষ্ট হতো। তাহলে বোঝা গেল একটা কমা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই এই প্রয়োজনটা মেটানোর জন্য
বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বিদ্যাসাগর মহোদয় সর্বপ্রথম এই কাজে উদ্যোগী ভূমিকা পালন করেন। তিনি তার কোন গ্রন্থে এটি পালন করছিলেন? সেই গ্রন্থটার নাম বেতাল পঞ্চবিংশতি। কি নাম বললাম? বেতাল পঞ্চবিংশতি। এটি একটা তার অনুবাদ গ্রন্থ, হিন্দি গ্রন্থের তিনি বাংলা অনুবাদ করেন। সেই গ্রন্থটার নাম দেন বেতাল পঞ্চবিংশতি। এই গ্রন্থের সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয় বিরাম চিহ্ন ব্যবহার করেন। সেটি কি কি বিরাম চিহ্ন ব্যবহার করেন? প্রথমত ব্যবহার করেন দাড়ি এবং কমা। এই দুটি বিরাম চিহ্ন সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয় বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতিতে তিনি ব্যবহার করে থাকেন। এরপর থেকে ধীরে ধীরে এটির মাত্রা আরো বেড়ে গেল, আরো বাড়তে থাকলো। আমরা এই বিরাম চিহ্নের ধারণাগুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করেছি। তাহলে আমরা বলতে পারি যে বাক্যের অর্থকে স্পষ্ট করান, বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে সেটি স্পষ্ট করান, বাক্যকে মানুষের হৃদয়ঙ্গম করা, অর্থাৎ কোনো কথাকে স্পষ্ট করে তুলে ধরার জন্য যে চিহ্নগুলো বাংলা ব্যাকরণবিদরা ব্যবহার করে থাকেন সেগুলোর নাম বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা সেট চিহ্ন। এই চিহ্নগুলো সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয় ব্যবহার করে থাকেন। কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে। এটি কি গ্রন্থ? এটা একটা অনুবাদ গ্রন্থ। কোন ভাষা থেকে অনুবাদ হয়েছে? হিন্দি ভাষার একটা গ্রন্থ, বৈতাল 85 থেকে এটি অনুবাদ করা হয়। এবার চলে আসি আমরা এই বিরাম চিহ্নের লাস্ট, শেষে ফিনিশিং মূলক বাক্য, অর্থাৎ বাক্যের শেষে কি ব্যবহার হয়। আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যের শেষে 3টি বিরাম চিহ্ন ব্যবহার হয়। কয়টি বিরাম চিহ্ন বলছি? 3টি বিরাম চিহ্ন ব্যবহার হয়ে থাকে। একটা বিরাম চিহ্নের নাম দাঁড়ি, আর একটা বিরাম চিহ্নের নাম প্রশ্নসূচক বা জিজ্ঞাসা সূচক চিহ্ন, আর একটা বিরাম চিহ্নের নাম বিস্ময়সূচক চিহ্ন। তাহলে আমরা বুঝতে পারলাম কোন বাক্য শেষ করার সময় আমরা 3টা চিহ্ন ব্যবহার করতে পারি, একটা দাঁড়ি, একটা প্রশ্নসূচক, একটা বিস্ময়সূচক। দাড়িকে বাংলায় বলা হয় পূর্ণচ্ছেদ। দাড়ির বাংলা হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ। দাড়ির বাংলা হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ। দ্বিতীয়টা প্রশ্নসূচক চিহ্ন বা জিজ্ঞাসা সূচক চিহ্ন, আর 3 নাম্বারটা হচ্ছে বিস্ময়সূচক, অর্থাৎ আবেগ বোঝাতে। যদি আমি সেখানে যেতাম, এই যে বাহ, তোমার কালার, তোমার কাপড়ের বর্ণটা বেশ চমৎকার, কি চমৎকার দৃশ্য। এই যে দৃশ্যের পরে শব্দের পরে শব্দের পরে হাই হাই, ছেলেটা এত বোকা, আহারে বাচ্চাটা এতিম হয়ে গেল, তার মানে তার বাবা বা মা মারা গেছে ছোট বয়সে। ঠিক আছে না? এই যে চিহ্নগুলো মূলত এই বিস্ময় চিহ্ন ব্যবহার করে থাকি। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? এই যে প্রশ্ন করছি তার অ্যান্সার তোমরা দিচ্ছ, সেখানে যে চিহ্ন ব্যবহার করছি সেটির নাম প্রশ্নসূচক বা জিজ্ঞাসা সূচক চিহ্ন। আর আমি বাড়ি গেলাম, আগামীকাল বাড়ি থেকে আসবো, আরেকটা চিহ্ন, মানে কোনো বাক্যের সমাপ্তি বোঝাইতে যেটি হয় সেটির নাম দাড়ি বা পূর্ণচ্ছেদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দ্বিতীয়, বাক্যের মধ্যে যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে
তাহলে বাক্যের শেষে ব্যবহার করা হয় মূলত তিনটা চিহ্ন, একটা দাড়ি বা পূর্ণচ্ছেদ, একটা জিজ্ঞাসাবোধক বা প্রশ্নসূচক, আর একটা হচ্ছে বিস্ময়সূচক। এই তিনটা চিহ্ন মূলত বিরাম চিহ্নে ব্যবহার করে থাকি আমরা কোথায়? বাক্যের শেষে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাক্যের মাঝে বেশ কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। একটা চিহ্নের নাম হচ্ছে কমা। একটা চিহ্নের নাম হচ্ছে কমা। কমার বাংলা হচ্ছে পাদচ্ছেদ। কমার বাংলা হচ্ছে পাদচ্ছেদ। কমা। আচ্ছা বলো তো, এই কমা কোথায় কোথায় ব্যবহার করা যায়? তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখবা যে কমা ব্যবহার করার জন্য অনেকগুলো নিয়ম সেখানে দেয়া আছে। এক, পাঠকালে অর্থ শব্দের বা বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এখানে প্রস্রাব করিবে না, করিলে 10 টাকা জরিমানা। করিবে না, এই নার পরে কমা, বোঝা গেছে? এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদ থাকলে, সম্বন্ধযুক্ত একাধিক পদ, সুখ দুঃখ একা আসে না। তার মানে কি, প্রথমে সুখ আসবে, তারপর আমাদের কষ্ট আসবে, অথবা কষ্ট আসলে তারপর আল্লাহ পাক আমাদের জীবনে আবার সুখ দিয়ে দিবেন। আশা নৈরাশ্য, আশা আবার নৈরাশ্য। আশা মানে কি, কোনো কিছু কামনা করা, পাওয়া, ভরসা করে এরকম। নৈরাশ্য মানে নিরাশ হয়ে যাওয়া, না পাওয়া। এই যে সুখ দুঃখ, আশা নৈরাশ্য, উভয়ের মাঝখানে যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি, এটি কি ব্যবহার করি? কমা। এরপর দেখো তোমাদের গ নাম্বার, অর্থাৎ সম্বোধন পদের পরে বা সম্বোধন পদের পরে আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন বললাম যে রহিম, এদিকে তাকাও, এই যে রহিম বলার পরে, রহিম বলার পরে কি একটু থামলাম না? হ্যাঁ, এক বলা পর্যন্ত বিরতি দিতে হয়। এক বলতে যে পরিমাণ সময় লাগে সেই পর্যন্ত থামতে হয়। রহিম, এদিকে তাকাও। তাহলে এই রহিমের পরে কি বলবে? কমা বলবে। তাহলে সম্বোধন পদের পরে বা সম্বন্ধ পদের পরে, সম্বোধন পদের পরে আমরা কি ব্যবহার করে থাকি? কমা ব্যবহার করে থাকি। নিপা, এদিকে এসো। তমাল, কাজটা করেছ। এই যে তমাল, রহিম, করিম, যাকে সম্বোধন করছি, তারপরে আমরা কি বলছি? একটা কমা ব্যবহার করছি। এরপরে দেখো, উদ্ধরণ চিহ্নের আগে কমা ব্যবহার হয়। যেমন উদ্ধরণ চিহ্ন বলতে কি বোঝায়? ইনভার্টেড কমা, এটাকে উদ্ধরণ চিহ্ন। অর্থাৎ যদি কোনো গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয় সেটির মাঝে লেখা হয়। যেমন প্রধান শিক্ষক মহোদয় বলেছেন আগামীকাল স্কুল বন্ধ থাকবে। তাহলে প্রধান শিক্ষক মহোদয় বলেছেন, প্রধান শিক্ষক মহোদয় বলেছেন যে আগামীকাল স্কুল ছুটি থাকবে বা বন্ধ থাকবে। তাহলে আগামীকাল ছুটি থাকবে, এটি হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। তাহলে তার আগে কি বলবে? একটা কমা ব্যবহার হবে। তাহলে বুঝলাম আমরা উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসে থাকে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাসের তারিখ লিখতে গিয়ে আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন 8 মাঘ বা 8ই মাঘ বুধবার 1375। আজকের দিন যদি হিসাব করি, আজকের দিনটা কি বলতে পারো? হ্যাঁ, আজকে হচ্ছে 1 তারিখ, তাই না? তাহলে 1 সেপ্টেম্বর, 1 অক্টোবর 2020। তাহলে 1 অক্টোবর 2020। এই যে 2020-এর আগে আমরা কি ব্যবহার করব? কমা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বাড়ি বা রাস্তার নাম্বার যেটি আছে, আমরা বাড়ি বা রাস্তার নাম্বার যেটি লিখি, যেমন
তোমাদের বলে আছে 9 ইকবাল রোড, ঢাকা 1307। তাহলে 9 এর পরে কি হবে? কমা, ইকবাল রোড, তারপরে কমা, বা কাজী নজরুল ইসলাম রোড, সাতমাথা, বগুড়া। তাহলে কাজী নজরুল ইসলাম রোড, এরপরে কমা, সাতমাথা, বগুড়া, সাতমাথা, বগুড়া, এরপরে দাড়ি হবে। ঠিক আছে, আশা করি তোমরা বাড়ি বা রাস্তার নাম্বারের পরে একটা কি ব্যবহার করবা? কমা ব্যবহার করবা। সমজাতীয় একাধিক পদ, যেমন পদ্মা, মেঘনা, যমুনা আর ব্রহ্মপুত্র বাংলাদেশের সর্ববৃহৎ নদী, এগুলো তাই না? বা বড় বড় নদী বা বড় নদী। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। পদ্মার পরে কমা, মেঘনার পরে কমা, যমুনার পরে কমা, আর ব্রহ্মপুত্র কমা হবে না। তাহলে বুঝলাম যে একাধিক পদ বা সমজাতীয় একাধিক পদ পরপর বসলে সেখানে আমরা কমা ব্যবহার করে থাকি। এরপরে দেখো, এক ধরনের পদ যদি জড়ায় জড়ায় বসে, যেমন মামা মামি, খালা খালু, চাচা চাচি মিলে আমরা ভ্রমণ করেছিলাম। তাহলে মামা মামি, এরপর একটা কমা, চাচা চাচি, এরপর একটা কমা, তারপর কি ফুফা ফুফি, এরপর একটা কমা, ভাই বোন, এরপর একটা কমা, ভাইয়ের পরে কমা না, ভাই বোন দুটা জাতীয় এক জায়গায় বসছে, তারপর একটা কমা, মা বাবা, এরপর একটা কমা। এগুলো কমা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো, একাধিক বাক্যাংশকে যদি আলাদা করতে চাই, আলাদা আলাদা বাক্যে রূপান্তর করা যায়। যেমন আমাদের রয়েছে শহীদ দিবস, একটা বাক্য, স্বাধীনতা দিবস আর একটা বাক্য, বিজয় দিবস আর একটা বাক্য, রবীন্দ্র জয়ন্তী আর একটা বাক্য, নজরুল জয়ন্তী আর একটা বাক্য, বিজয় দিবস আর একটা বাক্য, এরকম। তাহলে এই যে বাক্যর পর বাক্য যদি একই ধারাবাহিকভাবে ব্যবহার করি, তাহলে প্রত্যেক বাক্যের মাঝখানে একটা করে কমা ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আমরা এগুলো বুঝতে পেরেছি। তোমাদের যে কয়টি নিয়ম ছিল, প্রত্যেকটা নিয়ম আমি ধারাবাহিকভাবে বর্ণনা করেছি। তোমরা টেক্সট বইটা হাতে নিয়ে আমার লেকচারটা শুনলে আশা করা যায় আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমার চেয়ে একটু বেশি যেখানে বিরতির প্রয়োজন হয়, এমন জায়গায় যে জিনিসটা ব্যবহার হয় সেটির নাম হচ্ছে সেমিকোলন। সেমিকোলন অর্থাৎ নিচে কমা, উপরে একটা ফুল স্টপ। ঠিক আছে, সেমিকোলন। এটি কেন ব্যবহার করা হয়? এটি দুটো বাক্যের মাঝখানে একটু বেশি বিরতি দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। এটিকে বলা হয় সেমিকোলন। দুটো বাক্যের মাঝখানে এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন সবাই সিদ্ধান্ত হলো, সেমিকোলন। যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এই মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়? স্কুলের মায়াজালে আবদ্ধ শিক্ষার্থীরা, স্কুল ছাড়া কি অনলাইনে শুধু ক্লাস ভালো লাগে? এই যে স্কুল ছাড়া কি অনলাইনে ক্লাস শুধু ভালো লাগে? তাহলে স্কুলের মায়াজালে আবদ্ধ শিক্ষার্থীরা, এরপরে কি বলবে? একটু বেশি গ্যাপ হবে, কমার চেয়ে বেশি গ্যাপ হবে, এটিকে বলা হয় মূলত সেমিকোলন। এরপর দেখো কোলন। হ্যাঁ, কোলন কোথায় ব্যবহার হয়? সবাই সিদ্ধান্ত হলো, অর্থাৎ একটা পূর্ণ বাক্যের পরে অন্য আরেকটা পূর্ণ বাক্যের যদি অবতারণা হয়, একটা পূর্ণ বাক্য শেষ, আবার নতুন আরেকটা পূর্ণ বাক্য হবে, দুটার মাঝখানে বলবে কি ক্লোন ব্যবহার হবে। ক্লোন মানে কি? এই যে এই চিহ্নকে বলা হয় ক্লোন। ঠিক আছে, ক্লোন আর বিসর্গ দুটার দেখতে একই, বিসর্গর মাঝখানে ফাঁকা থাকে আর ক্লোনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। যেমন সবাই সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত হওয়াটা কি শেষ হয়ে গেছে, 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচিত হবে। তাহলে স্কুলের সিদ্ধান্ত হলো বা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলো আগামী মাসের 10 তারিখে স্কুল খুলবে। তাহলে সিদ্ধান্ত হলো, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলো বা সরকারি সিদ্ধান্ত হলো, বাক্যটা শেষ।
কি সিদ্ধান্ত হয়েছে? জানার আকাঙ্ক্ষা আবার পুনরায় চালু হলো, সেটি কি? যে আগামী মাসের 10 তারিখে স্কুল খুলবে। তাহলে যদি এইভাবে থাকে তাহলে আমরা দুটার মাঝখানে কি ব্যবহার করব? ক্লোন ব্যবহার করে থাকব। এরপর দেখো ক্লোন ড্যাশ, আমরা উদাহরণ দেওয়ার সময় লিখে থাকি ক্লোন ড্যাশ। আমরা উদাহরণ যেমন লিখি, এই যে যেমন লেখার পরে যেটি ব্যবহার করলাম, যেমন বিরাম চিহ্নের ব্যবহারকারীর নাম কি? বাংলা সাহিত্যে প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এই যে যেমনের পরে যেটি ব্যবহার করছি সেটির নাম ক্লোন ড্যাশ। এটি মূলত উদাহরণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তোমরাও এটি ব্যবহার করে থাকো। এরপরে চলে আসে শুধু ড্যাশ। এই ড্যাশটাও মূলত দুইটা বাক্যের মাঝখানে ব্যবহার হয়। যৌগিক আর মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন, যদি দুটো আলাদা আলাদা ভাব নেয় তাহলে দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে, দুইটা বাক্যের আবার সংযোগ বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। তোমরা দারিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। তাহলে যাবে না, এরপরে একটা ড্যাশ, বাড়বে, এখানে একটা ড্যাশ। তোমরা দারিদ্রের বা দরিদ্রের উপকার করো, উপকার করো, একটা বাক্য শেষ, এতে তোমাদের সম্মান কমবে না, বাড়বে। এই যে দুই জায়গায় ড্যাশ ব্যবহার করা হয়েছে। হাইফেন, আমরা জানি যে সমাসবদ্ধ পদের অংশগুলো, সমাসবদ্ধ পদ অর্থাৎ দুইটা পদ, যেমন ভাতে মাছে বাঙালি। তাহলে ভাতে মাছে, ভাতে ও মাছে এটি সমাসবদ্ধ পদ। দুইটা পদের মাঝখানে যে ছোট্ট একটা গ্যাপ আছে, হাইফেনটা মূলত ড্যাশের মতোই, কিন্তু ড্যাশটা একটু বৃহৎ হয় আর হাইফেনটা হয় একটু ছোট। মা বাবা, মা ও বাবা, তাহলে এখানে হাইফেন বসবে, ড্যাশ বসবে না। তাহলে সমাসবদ্ধ দুটি পদের মাঝে মূলত হাইফেন ব্যবহার হয়। যেমন আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, তাহলে শ্রদ্ধার পরে আবার অভিনন্দন, সমাসবদ্ধ পদ, শ্রদ্ধা ও অভিনন্দন। মা বাবা, তাহলে মা ও বাবা। দুধে ভাতে বাঙালি, দুধে ও ভাতে বাঙালি, তাহলে দুধে ভাতে, দুটার মাঝখানে কি হবে? হাইফেন হবে। শ্রদ্ধা অভিনন্দন, হাইফেন হবে। প্রীতি উপহার, হাইফেন হবে। প্রীতি উৎসব, হাইফেন হবে। মা বাবা, হাইফেন হবে। এরকম উদ্ধরণ চিহ্ন, শিক্ষক বললেন গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই উদ্ধরণ চিহ্ন মূলত ইনভার্টেড কমা। আমি ইতিপূর্বে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার করে দিয়েছি। আর উদ্ধরণ চিহ্নের পূর্বে বসে কমা, কমার ব্যবহারের সময় ওটাই আমি দেখিয়ে দিয়েছি। আর উদ্ধরণ চিহ্নটা কি? মূলত ইনভার্টেড কমা, এই যে এর মাঝখানে যেটা লেখা হয়, ঠিক আছে? যেমন কোনো কবিতার চরণ লিখলে কবির ভাষায় দুটা লাইন লিখছো, সেটাকে উদ্ধরণ চিহ্নের মাঝখানে ব্যবহার করা হয়, যেখানে নিজের থেকে কোনো কথা বলা যায় না। এরপর শিক্ষার্থী বন্ধুরা আরো বিষয় আছে, সেটি বন্ধনী চিহ্ন। বন্ধনী এটি গণিতের ক্ষেত্রে লাগে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে দেখো আবার রেখা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এই তিনটেই আসলে মূলত, এই চারটা জিনিসই মূলত কোথায় ব্যবহার করা হয়ে থাকে? এটি মূলত গণিতের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিন্দু, বিন্দু শব্দের সংক্ষিপ্ততা বোঝানোর জন্য মূলত বিন্দু ব্যবহার হয়। যেমন মোহাম্মদ, আচ্ছা মোহাম্মদ আলী। তাহলে এই যে মোহাম্মদকে যদি ছোট বানানো হয় তাহলে কিভাবে ব্যবহার করব? বিন্দু ব্যবহার হবে। আমরা যদি বিসর্গ ব্যবহার করি এটি ঠিক নয়। বিন্দু শব্দের সংক্ষিপ্ততা বোঝানোর জন্য মূলত বিন্দু ব্যবহার হয়। আব্দুল হাই, তাহলে আব্দুল হাই, এই যে আব্দুল আর পরে আমরা মূলত একটা বিন্দু ব্যবহার করছি, এটি হচ্ছে সঠিক কথা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, তাহলে ডক্টর আব্দুল্লাহ, এই যে ডক্টর সংক্ষিপ্ততা বোঝানোর জন্য মূলত বিন্দু
ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদের বইয়ে বিবৃতিমূলক বাক্যকে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্ন, বিস্ময়, অনুজ্ঞা বাক্যে এগুলো বিরাম চিহ্নের একটা ব্যবহার দিয়ে দিয়েছে। হ্যাঁ বোধক, ছোটবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ বোধক এগুলো বাক্য। এখানে মূলত দাড়ি ব্যবহার হয়। না বোধক, মনটা ভালো না, এখানেও দাড়ি ব্যবহার হয়। প্রশ্নবোধক, কি করে তুমি এই কাজ করলে, এই যে প্রশ্ন, জানার আগ্রহ। কবে আসবা, কবে স্কুল খুলবে, এই যে এগুলো মূলত প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমরা মূলত প্রশ্নসূচক চিহ্নগুলোই ব্যবহার করে থাকবো। এরপরে বিস্ময়সূচক চিহ্ন। সিসি, এত নিচু, সিসি তোমরা এত ছোট বয়সে বাজে ওয়েবসাইট ব্যবহার করছো কেন? তাহলে বোঝা গেল এই যে বিস্ময়সূচক চিহ্ন। আহ, কত সুন্দর বাতাস বইছে, এই যে আহ, বিস্ময়সূচক চিহ্ন। আর দেখো অনুজ্ঞা বোধক বাক্য। মন দিয়ে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে ছাপিয়ে পড়ো, ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাংলাদেশ চিরজীবী হোক, কাজটি করে দেওয়া না ভাই। এগুলো মূলত কি আমরা অনুজ্ঞাসূচক বাক্যে ওইগুলো ব্যবহার করে থাকি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকটা বিষয় অবলোকন করেছো, বুঝতে পেরেছো। আশা করি তোমরা নিজেদের হাতে বইটা নিয়ে এই প্র্যাকটিসগুলো আরেকবার করলে আরো সুন্দর বুঝতে পারবে। তাহলে আমরা আজকে বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা সেট চিহ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনা অন্তে তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো বিরাম চিহ্ন বলতে কি বুঝো। বিরাম চিহ্ন বলতে কি বুঝো, এর পরিচয় লাভ। এটি আজকের শিখন ফল ছিল কমার ব্যবহার বিধি। কমার ব্যবহার বিধি জ্ঞান লাভ। বিরাম চিহ্নগুলোর ব্যবহার, এটি ছিল আজকের শিখন ফল। আর তোমাদের বাড়ির কাজ ছিল, বাড়ির কাজ দিয়ে দিলাম যে বিরাম ব্যবহার বিধি লেখো। এটি তোমাদের এইচডব্লিউ বা বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমাদের বিরাম চিহ্ন বা বিগ্রহ চিহ্ন বা সেট চিহ্ন নিয়ে আমি সবিস্তারে আলোচনা করেছি। আশা করি এই অধ্যায়টা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে। আমরা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি, এগুলো বিরাম চিহ্নগুলোর ব্যবহার বিধি লেখো। এই বিষয়গুলো তোমরা সবিস্তারে জেনেছো। আশা করি সামনে বইটা নিয়ে আর একবার আমার এই লেকচারটা যদি শুনে যাও ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। চিহ্নগুলো কে প্রথম ব্যবহার করেন? মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এই পর্যন্তই। বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে আজকে সবিস্তারে আলোচনা করা হলো। আশা করি সকলে মনোযোগ হয়ে শুনবা আর এই বাড়ির কাজগুলো বাসায় কমপ্লিট করে নিয়ে আসবা। ছুটির পরে ইনশাআল্লাহ যখন স্কুল খুলবে আমরা এগুলো সুন্দরভাবে
দেখব এবং সেই আলোকে তোমাদের মূল্যায়ন করা হবে। সকলেই ভালো থাকিও, সুস্থ থাকিও, সাবধানে থাকিও, স্বাস্থ্যবিধি মেনে চলিও এবং পড়ালেখায় মনোযোগী হয়েও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।